বাংলা নববর্ষটা সবাই আসলে আমরা বাঙালি যারা আছি আমরা চেষ্টা করি বেশ সুন্দরভাবে উদযাপন করতে, এবং যা বলছিলাম পুরনো বছরের যত হতাশা আছে যা কিছু আছে কাটিয়ে উঠতে। আর নাট্যাঙ্গনে যারা থাকেন তারা কিন্তু একটু ডিফারেন্ট ভাবে আসলে নববর্ষটা উদযাপন করেন। তো নববর্ষ এই বছর কেমন ভাবে উদযাপিত হচ্ছে দুজনেরই? ভালো, মানে এবার তো পরিবর্তিত সময়, পরিবর্তিত সবকিছুই, এর মধ্যে দিয়ে আমরাও একটা পরিবর্তিত নববর্ষ পালন করছি বলা যেতে পারে। আচ্ছা, আপনার কাছে জানতে চাই আমার জন্য আমি বলবো যে লাস্ট আসলে 5-6 বছরের নববর্ষটা উদযাপন করা হয়নি। রোজা ছিল, রোজার মাঝে পড়েছে, তারপর দেখা গেছে যে একদম ঈদের পরের দিন পড়েছে, এরকম করে। কিন্তু মানে মোটামুটি 5-7 বছর আমরা লাস্ট 5-7 বছর ওইভাবে নববর্ষ আমাদের খুব বেশি ভালো মতো উদযাপন করা হয়নি, এবং এতদিন পরে আবার মনে হচ্ছে যে পুরনো আমেজে অনেক বড় ধামাকার পয়লা বৈশাখ এবার উদযাপন করছি, খুব ভালো লাগছে। এবারে নববর্ষটা অ্যাকচুয়ালি নববর্ষ মনে হচ্ছে অনেক বছর পর। আচ্ছা, নববর্ষের দিন অথবা পয়লা বৈশাখের দিন কি করা হয়? পরিবারকে কতটুকু সময় দেওয়া হয়? পুরোটাই পরিবারকে সময় দেওয়া হয়। যেটা হয় সকালবেলা থেকে, যেমন পান্তা ইলিশের একটা ব্যাপার আছে, সেটা হয় আমাদের নিজেদের বাড়িতে অথবা আমার মায়ের বাসায়। আমরা সকালবেলা পান্তা ইলিশটা খাই, তারপর বেড়াতে বের হয়ে যাই আর কি, পরিবারের সবাই মিলেই বেড়াতে বের হয়ে যাই সেজে গুজে, মানে বিভিন্ন জায়গায় সারাদিন ঘুরে টুরে ফিরতে ফিরতে তো সন্ধ্যা রাত হয়ে যায়। মানে যেটা হয় আসলে বাঙালিরা বেশ সারাদিনের ঘুরতে খাওয়া দাওয়া এগুলো দিয়ে আসলে নববর্ষটা চলে যায়। আচ্ছা ভাই, আপনার কাছে জানতে চাই ক্যারিয়ারের শুরুটা বা নাটক জীবনের যে শুরুটা যখন শুরু করেছিলেন তার আগে কখনো কি ভেবেছিলেন যে নিজেকে এই অঙ্গনে দেখতে চান? হ্যাঁ, আমি অভিনেতাই হতে চেয়েছি সবসময়। আমি সবসময় অভিনেতা হওয়ার চেষ্টাটাই করে গেছি, শুধু দেখতে চাওয়া না, ওইটার জন্য একজন অভিনেতা হয়ে ওঠার জন্য যা যা করা প্রয়োজন সেই প্রক্রিয়ার মধ্যেই নিজেকে রেখেছি সবসময়। তো এই যে অভিনেতা হওয়ার যে প্রয়াসটা বা চেষ্টাটা, সেটা কবে থেকে শুরু হয়েছিল? শৈশব থেকে, একদম ছোটবেলা থেকে। আচ্ছা, তো যখন যেটা হয় এখনো হয়তো বা অনেকেই জিনিসটা ফেস করে, কিন্তু আগে আমার ধারণা আগে তাহলে বোধহয় আরো বেশি কঠোর ছিল। বাবা মারা আসলে চাইতেন না যে না তুমি নাটক করবে বা অভিনয় করবে বা এটা ক্যারিয়ার হবে, এটা তো বাবা মারা বোধহয় আগে চাইতেন না। তো সেই জায়গা থেকে কোনো বাবা মা না চাওয়ার ক্ষেত্রে আমার বিষয়টা আসলে ওই রকম না যে বাবা মা বাধা পাওয়া। আমার যেটা হয়েছে চাইতেন না ইনসিকিউরিটির জায়গা থেকে, যে অনেকে আমার ভবিষ্যতে এখানে হবে ভাবতেন যে অভিনয় কর্মটার সাথে আসলে পারিবারিকভাবে এবং সামাজিকভাবে ওই ধরনের ডিগনিটি নিয়ে চলাটা একটু কঠিন, এরকম মনে করতেন আমার বাবা। কারণ আমার বাবা নিজে অভিনয় কর্মটার সাথে যুক্ত ছিলেন, উনি অভিনেতা ছিলেন নিজে, সমস্ত মিডিয়াম যা যা আছে, ফিল্ম, স্টেজ, টেলিভিশন, উনি তখনকার সময় যা যা ছিল সবগুলোতে উনি অভিনয় করেছেন। আমার দাদা নিজে যাত্রাশিল্পী ছিলেন, উনি নারী চরিত্রে অভিনয় করতেন। তো আপনারা পারিবারিকভাবেই আসলে, আমার কাছে ব্যাপারটা এমন না যে অভিনয়ের বাধা ছিল, কিন্তু যেটা ছিল যেহেতু পরিবারের অন্য যারা অভিনয় করেছেন, সেটা দাদা হোক বা বাবা হোক, তারা আসলে ওই অ্যাকসেপ্টেন্সটা অভিনেতা হিসেবে গড়তে পারেননি, সেই কারণে এক ধরনের হয়তোবা অনিশ্চয়তার জায়গা ছিল। আদারওয়াইজ আমার বাবা প্রচণ্ডভাবে আমার জন্য মানে যতটা সহজ করে দেওয়া সম্ভব, আমাকে যতটা আরামপ্রদভাবে এই কর্মটা করতে সচেষ্ট হওয়ার জন্য যা যা করা প্রয়োজন আমার বাবা তাই করে গেছেন তার মৃত্যু পর্যন্ত। এবং সেই জায়গা থেকে আমি আসলে আমার পরিবারের অনেক সহযোগিতাই পেয়েছি সবসময়। আপু আপনার কাছে জানতে চাই, ছোটবেলা থেকে কি জানতেন কিনা যে অভিনয় করবেন? না, আমার ব্যাপারটা একদমই উল্টো। যেমনটাও বলছে তার সাথে কোনোই মানে আমার জার্নিটা একদমই সেরকম না। কারণ আমার ফ্যামিলিতেও মানে ওর ফ্যামিলিতে যেমন অনেকেই আছে যারা এই কাজটা করতো, আমার ফ্যামিলিতে কেউ মানে এই পেশায় যুক্ত ছিল না। বড় জোর আমার ফুফাতো বোনরা ওরা গান গাইতেন, কিন্তু সংস্কৃতি অঙ্গন এর বাইরে টেলিভিশনে কেউ অভিনয় করতো না। তো আমি যখন আসি, আমার কাজটা যখন শুরু হয়, আমি ফার্স্ট পারসন, যে কারণে আমাদের কাছে আসলে এটা খুব সিরিয়াসলি নেয়া বা এটা যে একটা পেশা হতে পারে এই কোনো কিছুই আমার ফ্যামিলিরও ধারণা ছিল না, এটা আমার নিজেরও ধারণা ছিল না। সো তখন ছোট ছিলাম, করতে যখন বিভিন্ন অফার এসছে তখন মনে হয়েছে আচ্ছা ঠিক আছে, স্টেজে যে আমরা গান গাই ওরকমই একটা ব্যাপার, এরকমই মনে হতো। যে আমাদের ফ্যামিলিতে আবার
মানে ছোটবেলা থেকেই খুব ইন্সপায়ার করা হতো গান নাচ এই ব্যাপারগুলোতে। তারপর যখন মিডিয়ায় কাজ শুরু করলাম বা কাজের জন্য অফার এলো, কাজ করলাম, সেটাও ওই ধারাবাহিকতায় মনে করেছে যে আচ্ছা ঠিক আছে, পড়াশোনার পাশাপাশি এটা তো করতেই হবে, কারণ আমাদের বাসায় এরকম ছিল, সংস্কৃতি চর্চা তো করতেই হবে, বরঞ্চ এটা মাস্ট ছিল আর কি। ওখান থেকে যে এটা প্রফেশনালি আমি এটা নিয়ে নিব বা প্রফেশন হয়ে যাবে, এটা ফ্যামিলির কেউ ভাবেনি বা আমি নিজেও ভাবিনি আসলে। আপনার মনে হচ্ছে শখের বশে করছি, যেহেতু একটু করছি বা করতে করতে একটা সময় মনে হলো যে না, আমি আসলে শখের মধ্যে আর থাকছে না, কারণ সময়টা এত বেশি দিতে হচ্ছে, এত বেশি অফার পাচ্ছি, এত বেশি কাজের প্রেশার থাকছে যে এটা কোনোভাবেই শখ পর্যায়ে থাকছে না। মানে পাশাপাশি অন্য আরেকটা কাজ করে এই কাজটা করা সম্ভব হচ্ছে না। তখন মনে হলো যে না, আমি এই কাজটাই করি, যেহেতু এই কাজটা করতে আমি এটাকে বেছে নিব। পেশাও ভাবিনি, তখন মনে হয়েছে এই কাজটা করতে আমার ভালো লাগছে, আমি এনজয় করছি কাজটা। কারণ আমি যখন এসেছি তখন আসলে পেশা ভাবার মতো বয়স ছিল না, কারণ আমি স্টুডেন্ট ছিলাম তখন। তো আমার মনে হতো যে পড়াশোনা করতে হবে আর পাশাপাশি এই কাজটা করছি, এরকম একটা ব্যাপার। আর একটা জব যেহেতু আমি করতামও, আমি এয়ার হোস্টেস ছিলাম, তখন আমার মনে হতো যে ওটা আমার একটা প্রফেশন, বা টাকা তো একটা জায়গা থেকে হলেই হলো, এরকম একটা ব্যাপার যে ওখান থেকে মান্থলি একটা টাকা আসছে। তারপরে মনে হলো যে আচ্ছা, নাটক থেকেও টাকা আসছে, প্লাস হচ্ছে এটা আমার করতে ভালো লাগছে, আর এটাতে অনেক বেশি সময় দিতে হচ্ছে, অনেক বেশি অফার আসছে। তো যেটা ভালো লাগবে দুইটা প্রফেশনের মধ্যে, তখন তো আসলে ভালো লাগার বিষয়টাই পিক করা উচিত, তো ওইভাবেই পিক করা আর কি।